আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানবীর। শুরুতে উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। বিচার বিভাগ ও গণমাধ্যম স্বাধীন, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। বললেন, এতিমের টাকা আত্মসাৎ না করলে খালেদা জিয়ার কিসের ভয়। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে সংগ্রাম কমিটি করবে বিএনপি। স্থায়ী কমিটিতে ভিশন 2030 নিয়ে আলোচনা। এরশাদ নতুন জোট করলেও সরকারে থাকবে জাতীয় পার্টি, জানালেন কাদের। বিশ্লেষকদের মতে রাজনৈতিক তামাশা। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত। বিচার বিভাগ ও দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন বলে সোমবার সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা আছে বলেই বিএনপি চেয়ারপারসনকে বারবার সময় দেওয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, এতিমের টাকা আত্মসাৎ না করলে খালেদা জিয়ার মামলা মোকাবেলায় ভয় কিসের। অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি জামাতের সমালোচনা করতে গিয়ে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সময় দেশের উন্নয়ন হয়, জনগণ এখন তা বুঝতে পেরেছে। বিচার বিভাগে গণমাধ্যম নিয়ে নানা জনের নানা সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। টক শো, আলোচনা একেবারে স্বাধীন মধ্যে এই কথা যখন বলা হয়, কিন্তু একেবারে সরাসরি কই কেউ যে গিয়ে কি তাদের গলা টিপে ধরে যে কথা বলবো না, কেউ তো তা করে না। সংবাদপত্র লিখেই যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি হলুদ সাংবাদিকতা করে, মিথ্যে অসত্য তথ্য দেয়, তো কারো যদি চরিত্র হনন করে, নিশ্চয়ই তার অধিকার আছে। নিজের উপর যে মিথ্যা দোষারোপ, সেখান থেকে সে রক্ষা পাবে নিজে, সেটা নেবার অধিকার সকলেরই আছে। আর বিচার বিভাগের স্বাধীনতা, আমি জানি না আমাদের চিফ জাস্টিস কিভাবে বললেন আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। তা বিচার বিভাগ যে স্বাধীন, মাননীয় স্পিকার, একটু আগেই তো আমি বললাম যে একজন নেত্রীর বিরুদ্ধে মামলায় যদি 140 দিনই যদি সময় চায়, আর সেই একটা মামলা যদি 140 দিন সময় দেওয়া হয়, বিচার বিভাগের স্বাধীনতা আছে বলেই তো এই সময়টা দিতে পারছে, নাহলে তো দিতে পারতো না। এই ইস্যুতে বিএনপি চেয়ারপারসনের মামলা নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এতিমের যে টাকাটা নিয়ে নিয়েছে, টাকাটা দিয়ে দিলেই তো মামলা চলতো না। শুরুতেই যদি দিয়ে দিত তাহলে আর এই মামলা চলতো না। ওই টাকা ছাড়বে না, এতিমের সম্পদ মেরে খাবে। এই যাদের মানসিকতা, তারা দেশকে কি দেবে? যেকোনো দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে সরকার থাকবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন ছাড়া জনগণ কোনো নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। অলিখিত সংগ্রাম কমিটি গঠন করে তৃণমূলে আন্দোলন জোরদারের কথা বলেন তারা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে আরো সুসংগঠিত করার আহ্বান জানান বিরোধী নেতারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মী সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। বিএনপি সুসংগঠিত হওয়ার খবরে তাই আওয়ামী লীগ এখন পলায়ন পর বলেও মন্তব্য করেন বিরোধী মতের নেতারা। আওয়ামী লীগের ভিতরে একটা পলায়ন পর মনোবৃত্তি তৈরি হয়েছে, বিএনপির ভিতরে পলায়ন পর মনোবৃত্তি নাই। যে জুলুম যাই হোক না কেন, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র থেকে পুনরুদ্ধার আমাদের করতেই হবে। এটাই হলো আমাদের একমাত্র প্রতিজ্ঞা, আমাদের করতেই হবে। অলিখিতভাবে একটা সংগ্রাম কমিটি করা, যেই সংগ্রাম কমিটি বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন, অন্যান্য পেশার লোকজনকে নিয়ে একটা তালিকা রাখা এবং তাদের সাথে সেভাবে আদান প্রদানের মধ্য দিয়ে আন্দোলনকে কার্যকর করা, আন্দোলনকে সফল করার ক্ষেত্রে আমার মনে এই ভূমিকা ছাড়া আমরা একা একা পথ চললে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। দুর্নীতি লুটপাট করে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিটি আবারও তুলে ধরেন। নির্বাচন তো আমরা চাই, অবশ্যই আমরা নির্বাচন চাই, কারণ আমরা বারবার নির্বাচিত হই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি। আমরা সেই জন্য জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে সরকারে যেতে চাই। কিন্তু কোন নির্বাচন? যে নির্বাচনে একা আপনারা খেলবেন, একা আপনারা রেফারি হবেন, মাঠ দখল করে রাখবেন, সেই নির্বাচন তো হবে না। এই নির্বাচনে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সমস্ত বিরোধী দলের নেতারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করবেন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে
নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সেই নির্বাচন এই দেশে হবে এবং সেটাই হতে হবে। এই দেশের মানুষ অন্য কোনো নির্বাচন মেনে নেবে না। মামলা হামলা প্রত্যাহার করে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবিও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার রাতে বৈঠকটি হয়। এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির সর্বমোট 12 সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, বিএনপির ভিশন 2030-র বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়। আগামী 10 তারিখ বিএনপির এই ভিশন সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়া। এছাড়া সাংগঠনিক ও আন্দোলন সংগ্রাম জোরদার করা সহ বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয় বৈঠকে। রাষ্ট্র পরিচালনায় সরকারের সাথে জনগণের দূরত্ব ঘুচাবে বিএনপির ভিশন 2030 মনে করেন চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মামুন আহমেদ। অন্যদিকে বিএনপির রূপকল্প নিয়ে আওয়ামী লীগের আগাম সমালোচনা শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিএনপির ভিশন 2030। আগামীতে ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালিত হবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে এই রূপকল্পে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে, ক্ষমতায় এলে রাজনৈতিক দলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে সাধারণ মানুষ থেকে। ভবিষ্যতে জনগণই হবে সরকারের চালিকা শক্তি, সেই বিষয়টির বিশদ বিবরণ থাকবে বিএনপির এই ভিশনে। একটা রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি বিএনপির দায়িত্বের মধ্যেই পড়ে মানুষের মাঝে এই যে নির্লিপ্ত মনোভাব, মানুষের মাঝে রাজনীতি সম্পর্কে, তারপর সরকার পরিচালনা সম্পর্কে, সরকার গঠন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে একটা গভীর হতাশা তৈরি হয়েছে, সেই হতাশা দূর করা। আমি বিশ্বাস করি যে ভিশন 2030 বিএনপি যেটা চিন্তা করছে, সেই হতাশা দূর করবার ক্ষেত্রে প্রয়োজনীয় যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তার একটা বিস্তারিত বর্ণনা থাকবে বলে আমি বিশ্বাস করি। বিষয়টা হচ্ছে সুশাসনের, বিষয়টা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাধারণ মানুষের যে মতামত, অংশগ্রহণ সেটাকে নিশ্চিত। আর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ মনে করেন, কয়েকবার দেশ পরিচালনার অভিজ্ঞতায় সামনের দিনে আরও গণমুখী হওয়ার চেষ্টা উজ্জীবিত করবে বিএনপিকে। তবে সমালোচনা করেন বিএনপির এই রূপকল্প নিয়ে সরকার পক্ষের আগাম মন্তব্যের। দিকদর্শন থাকে, সেটা তাদের ভবিষ্যৎ সরকার পরিচালনার জন্য সুবিধা হবে, ওনারা ক্ষমতায় আসবে। এটা আরও একটা জিনিস প্রমাণ করে যে বিএনপি একবারে হতাশ পার্টি না, তাদের এখনও স্বপ্ন অবশিষ্ট আছে। তারা যে ক্ষমতায় আসতে পারেন সেটা তাদের মধ্যে আছে। যে জিনিসটা উনি দেখেন নাই সেই সম্পর্কে বক্তব্য রাখাটা শোভনীয় নয়, শিষ্টাচার নয়। জনগণকে নিয়ে রাজনৈতিক দলের এই ভাবনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই দুই বিশ্লেষক। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক দিন মন্ত্রিসভায় রদবদল হয় না, তাই অদলবদল হতেই পারে, তবে এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির করা নতুন জোটের চমক আছে, তবে চমকের রেশ কতদিন থাকে সেটি দেখতে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, 2014 সাল থেকে জাতীয় পার্টি মহাজোটে নেই, তারা আলাদা নির্বাচন করছে, তবে তাদের সরকার ঐকমত্যের বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে অনেক কিছুই হয়, নতুন জোট করলেও সরকারে থাকবে জাতীয় পার্টি। তো হয়তো একটা হবে, অনেক দিন হয়ে গেছে, তো সেখানে কারা থাকবেন না সেটা তো একান্তভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার, এটা আমরা কেউ জানি না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি, সেটা আমি জানি না। যখন হবে চাঁদ উঠলে সবাই দেখবে। এই যে 58 সদস্যের যে অ্যালায়েন্স, এটা বাংলাদেশের মধ্যে রেকর্ড এবং এটা একটা চমক আছে। তবে এই চমকের রেশ শেষ হতে কত সময় লাগবে সেটার জন্য আগামী নির্বাচন পর্যন্ত মনে হয় অপেক্ষা করতে হবে। 58টি অখ্যাত অজানা দল নিয়ে জাতীয় পার্টির নতুন রাজনৈতিক জোট গঠনকে একই সঙ্গে তামাশা ও রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন বিশ্লেষকরা। কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন, এরশাদের এই অস্তিত্বহীন অলিক জোট গঠনের পেছনে রয়েছে আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য ক্ষমতাসীনদের মহাপরিকল্পনা।
দেশের রাজনীতির ইতিহাসে জোটবদ্ধ আন্দোলনের সংস্কৃতি বহু বছরের। এ পর্যন্ত সবচেয়ে বেশি দলের জোটবদ্ধ হবার রেকর্ডটি ছিল বিএনপির 20 দলীয় জোটের। সে রেকর্ডকে চ্যালেঞ্জ করে রবিবার প্রকাশ পেল এরশাদের নতুন রাজনৈতিক জোট। 58টি দলের এ জোটের অধিকাংশ দলের নামই এ পর্যন্ত অখ্যাত, অশ্রুত, অজ্ঞাত। ইট ইজ এ গ্রেট জোক অফ দ্য ইয়ার। আওয়ামী লীগের সাথে সিট ভাগাভাগির প্রশ্নে তারা বার্গেনিং করার জন্য কতগুলো উল্টাপাল্টা অবস্থান নেয়। জাতীয় পার্টি ইটসেলফ আওয়ামী লীগের সাপোর্ট ছাড়া কোনো আসন পাবে কিনা যে এখানে সন্দেহের প্রশ্ন। সেখানে আর যেগুলোকে এনেছে সেগুলো তো আমি মনে করি না যে এইগুলো কোনো একটাও কোনো সিট পাওয়ার যোগ্য ভায়াবল দল। এরা মন্ত্রিসভায় থাকবে, উনি নিজে এখনো কিন্তু উপদেষ্টা, বিশেষ দূত। কাজে এইগুলো সুযোগ সুবিধা নেবে, দল করবে, জোট করবে, আবার জোট থেকে বেরিয়ে গেলাম ঘোষণা দেবে। হ্যাঁ, তো জোট থেকে বেরিয়ে গেলে মহাজোট সরকারের মধ্যে থাকে কিভাবে? তবে কোনো রাজনীতিবিদ মনে করেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এসেছে এরশাদের নতুন জোট। এটা আসলে রাজনীতির একটা দেউলিয়াত্বরই প্রকাশ। ক্ষমতার মধুচক্রকে কেন্দ্র করে যে লেজুর ভিত্তির একটা মানসিকতা বা যে আদর্শ বর্জিত সুবিধাবাদী একটা মেলবন্ধন বলা চলে। শাসন ক্ষমতা যারা আছেন তারা উন্নয়নের কথা বলে মানুষ যা প্রত্যাশা করেছিল সেটা পূরণ করতে না পারার কারণে তারা মানুষের আস্থা অর্জন করতে পারে নাই। ফলে বিগত নির্বাচনে সেখানে তারা ভোটার ছাড়াই নির্বাচন করতে হয়েছিল। ফলে এইবার একই কায়দায় ভোট করতে গেলে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং তাদের পক্ষে এটা সম্ভবও হয়তো হবে না। সেই জন্য এটা আরেকটা অনেকে কৌশল মনে করতে পারে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনেরও জবাবদিহিতা প্রয়োজন বলেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুদক কার কাছে জবাবদিহিতা করবে তা জানা নেই। পিআইবিতে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমনে আমলাতন্ত্র বড় প্রতিবন্ধকতা। আমলাতন্ত্র থেকে বের না হওয়া গেলে দুর্নীতি দমনে সফলতা আসবে না। দুর্নীতি করে কেউ পার পাবে না হুঁশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ব্যাংক থেকে যারা টাকা আত্মসাৎ করেছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা বলেন, আইন সবার জন্য সমান হতে হবে। দুর্নীতি দমনে দুদক এখনো দলীয় প্রভাব থেকে মুক্ত হতে পারেনি বলে অভিযোগ করেন আলোচকরা।